বিয়ের 1 মাস 10 দিন পর ঈশিতা বুঝতে পারল বিয়ের প্রথম রাতে সে কনসিভ করেছে। কয়েকদিন ধরে ঈশার শরীরটা খুব খারাপ যাচ্ছিল, তাই আজকে স্বামী স্ত্রী দুজনে ডাক্তারের কাছে যাওয়ার পর এই খুশির খবরটা পেল। খুশির খবরটা যখন ফারহান তার মা নাজমা বেগমকে জানালেন, উনি ফারহানকে প্রশ্ন ছুড়লেন, বাচ্চাটা কি সত্যি তোর? ফারহানের সব খুশি হারিয়ে গেল, মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। ফারহান অগ্নিশর্মা হয়ে তার মাকে জিজ্ঞেস করলেন, মা, এটা কেমন কথা? তুমি কি বলতে চাইছো? ঈশার গর্ভের সন্তানের বাবা অন্য কেউ? তা নয় তো কি, বিয়ে হয়েছে 1.5 মাসও হয়নি, 1.5 মাস হতে এখনো 5 দিন বাকি, এর মধ্যে কিভাবে তুই বাবা হতে পারিস? নাজমা বেগম জবাব দিলেন, আমি 4 সন্তানের মা, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এত তাড়াতাড়ি কেউ মা হতে পারে না। আমি নিশ্চিত এই বাচ্চা তোর না। কে জানে এই মেয়ের সাথে বিয়ের আগে কোনো ছেলের সম্পর্ক ছিল যার পাপের বোঝা বয়ে বেড়াচ্ছে। ফারহান ক্ষোভে ফেটে পড়লেন, মা, তুমি ঈশার বেকারে এগুলো কিভাবে বলছো? আমি তো ওর মধ্যে খারাপ কিছু দেখিনি। আমি ঈশাকে বিশ্বাস করি, ও কখনো এমন কিছু করেনি। আমি শিওর এটা তোমার ভুল ধারণা। বাবা, এসব বলে আমাকে বোঝাতে পারলেও আত্মীয় স্বজনকে বোঝাতে পারবি তো? পাড়া প্রতিবেশীরা যখন কানাঘুষা করবে এইটা নিয়ে, তখন তাদের মুখ বন্ধ করবি কি দিয়ে? নাজমা বেগমের সুর ছিল কর্কশ। ফারহান হতাশ হয়ে বললেন, মা, বুঝতে পারছি না এখানে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কথা উঠছে কেন? আমাদের সন্তান পৃথিবীতে আসবে কি আসবে না, এটা কি বাইরের মানুষ ঠিক করবে? বাইরের মানুষ ঠিক করবে এটা তো বলিনি, কিন্তু বাবা, বোঝার চেষ্টা কর, আমরা বাইরের মানুষ ছাড়া একা একা চলতে পারি না। বাইরের মানুষদের নিয়েই আমাদের সমাজ, তাই সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে সব দিক বিবেচনা করে চলতে হয়। মা তার যুক্তিতে অনড়। ফারহান শেষ চেষ্টা করলেন, মা, প্লিজ এই ব্যাপারে আর কোনো কথা বলবে না। ঈশা শুনলে কি হবে বুঝতে পারছো? ও কতটা কষ্ট পাবে। ও 2 দিন ধরে বিয়ে না করতে পারোনি, বউয়ের কষ্টের কথা ভাবছিস, এদিকে যে আমাদের মানসম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে সেটার কথা একবারও ভাবছিস না। নাজমা বেগমের শেষ বাণী। ফারহান ক্লান্ত গলায় বললেন, মা, বিয়ের পর থেকে লক্ষ্য করছি তুমি ঈশাকে পছন্দ করো না। ওকে তুমি পছন্দ নাই করতে পারো, তাই বলে ওর সম্বন্ধে এমন কথা বলা তোমাকে মানায় না। আমি কি বিয়ে একা একা করেছি? তোমাদের পছন্দ মতোই করেছি, তাহলে তো কিসের রাগ? নাজমা বেগম রেগে গিয়ে বললেন, তোমার আমার পছন্দ নেয়? তোর বাবার পছন্দের বিয়ে হয়েছে। আমার তো প্রথম থেকে ওই মেয়ের প্রতি সন্দেহ ছিল। মেয়েটা যে ভালো নয় সেটা আমি প্রথম দিনেই বুঝেছি। তাই বলছি বাবা, ওই মেয়েকে বিশ্বাস করিস না, ও মিথ্যে কথা বলছে। ফারহান তার মায়ের কথার কোনো জবাব না দিয়ে রাগে ক্ষোভে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যায়। ঈশিতা আড়াল থেকে সবটা শুনতে পেলেও প্রতিবাদ করার সাহস হয়ে ওঠেনি, কারণ এখনও যে ঈশার নতুন বউ, হাতের মেহেদির রং এখনও মোছেনি। এই সময় যদি ঈশা শাশুড়ির সাথে তর্ক করে, তাহলে আশেপাশের মানুষ সব জড়ো হয়ে ঈশাকেই দোষারোপ করবে। ভুয়াপুর গ্রামের কারো বাড়িতে কিছু হলে পুরো গ্রামের মানুষ জেনে যায়, তাই সব কিছু খুব ভেবেচিন্তে করা লাগে। তাছাড়া এমন একটা ব্যাপার মানুষ জানলে কতটা লজ্জার হবে। সব কিছু ভেবেই চুপ হয়ে রইল ঈশা। তবে শাশুড়ি মায়ের এমন অপমানজনক কথা মেনেও নিতে পারছিল না। মনে মনে ঠিক করল এ ব্যাপারে ফারহানকে যা বলার বলবে। রাত 12টা বাজে, ফারহান এখনও বাড়িতে না ফেরায় ঈশা বেশ চিন্তিত হয়ে পড়ল। সে বিকেলে যে শাশুড়ি মায়ের ঘর থেকে রাগ করে বেরিয়েছিল, তারপর আর ঘরে ফেরেনি ফারহান। বিয়ের পর এমনটা কখনো হয়নি। রাত 10টার আগে ফারহান অফিসের সব কাজ ছেড়ে বাসায় চলে আসে। আর আজকে তো ছুটির দিন, ছুটির দিনে তো বিকেলে একটু বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসে। অনেকবার ফোন দিয়েছে ফারহানকে, ফোনটাও রিসিভ করছে না। ঈশার মনে নানান চিন্তা ঘুরপাক খেতে লাগলো। কোনো কিছুই ভালো লাগছে না। একদিকে শাশুড়ির বলা কথাগুলো কানে বাজছে, অন্যদিকে ফারহানের দেরি করে বাসায় ফেরা একদমই মেনে নিতে পারছে না। রাগে কষ্টে দম বন্ধ হয়ে আসছিল। লাইট বন্ধ করে বিছানায় চুপ করে শুয়ে শুয়ে কান্না করছিল। কিছুক্ষণ পর দরজার শব্দে ঈশা মাথা তুলে তাকাতেই ফারহানকে দেখতে পায়। ঈশা রাগ করে কোনো কথা বলল না, মনে মনে ঠিক করল কোনো কথা বলবেও না। ঘুমের ভান করে শুয়ে রইল। ঈশা জানে এখন ফারহানের রাগ ভাঙানোর অনেক চেষ্টা করবে, এমনিই করে। ফারহান বিয়ের পর 2-1বার মনোমালিন্য হয়েছিল দুজনের, তখন ঈশা রাগ করে থাকে আর ফারহান ঈশার রাগ ভাঙানোর জন্য কাকুতি মিনতি করতে থাকে। ঈশা প্রথমে একটু রেগে থাকলেও ফারহানের এমন পাগলামি দেখে আর রাগ করে থাকতে পারে না। কিন্তু ফারহানের ব্যবহারে আজ বেশ অবাক হয় ঈশা। কোনো সারা শব্দ নেই, চুপ করে বিছানায় এসে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল ফারহান। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর ঈশা অধৈর্য হয়ে লাইট জ্বালিয়ে ফারহানের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে লাগল, তুমিও কি তোমার মায়ের মতো সন্দেহ করছো আমায়?
ফারহান কপাল থেকে হাতটা সরিয়ে এক নজর ঈশার দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে শুয়ে লইল। কি হলো, কথা বলছো না কেন? আমি বিকেলে তোমাদের মা ছেলের সব কথোপকথন শুনে ফেলেছি। তোমার মায়ের মনমানসিকতা এতটা নিচু, এত নোংরা মনের মানুষ তোমার মা, তার মনে এমন কথা আসে কি করে? ফারহান চুপ করিয়ে দিল। চুপ করো, এই বিষয়ে আর একটা কথাও বলতে চাই না। কেন কথা বলতে চাও না? একজন মেয়েকে কিভাবে এমন কলঙ্ক দিতে পারে তোমার মা? ঈশা ফুঁসে উঠল। ফারহান আবার ঈশার দিকে তাকালো। ও লক্ষ্য করল শান্ত স্বভাবের মেয়েটা আজ অগ্নিশিখার মতো জ্বলছে। রাগে কষ্টে নিজেকে সামলাতে না পেরে অজস্র ধারায় কেঁদে যাচ্ছে। কিন্তু নিজের মায়ের নামে এসব শুনতে একদম ভালো লাগছে না ফারহানের। ঈশা সেই হুঁশিয়ারি দিল, তুমিও যদি তোমার মায়ের মতো আমাকে সন্দেহ করে থাকো তাহলে বলো, আমি সব ছেড়ে চলে যাব। ফারহান পাথর হয়ে বলল, তোমাকে তো বললাম এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, সকালে উঠতে হবে, অফিস আছে আমার। তুমি কথা বলতে না চাইলে কি সব কিছু বন্ধ হয়ে যাবে? কি ভাবো তোমরা নিজেকে? একদিকে তোমার মা আমাকে যা খুশি বলবে, অন্যদিকে তুমি বাড়িতে দেরি করে ফিরবে। আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকতে চাই না। ঈশা ব্যাগ গোছাতে লাগল। ফারহান ঈশাকে বলল, বাড়াবাড়ি করো না, এখন কিন্তু তোমার উপর হাত উঠে যাবে। ঈশা জ্বলে উঠল, হ্যাঁ এখন তো এটাই বাকি আছে তাই না? তোলো হাত, তারপরেও আমি আর এই বাড়িতে থাকব না। ঈশা যখন ঘর থেকে ব্যাগ নিয়ে বের হতে নিল, ফারহান রাগ সামলাতে না পেরে ঈশার গালে চর বসিয়ে দিল। রাত 1টা বাজে, এই সময় তুমি বাসা থেকে বেরিয়ে যাচ্ছ? এত সাহস তোমার? তোমার যদি যেতেই হয় সকালে যাবে। এই বলে ফারহান দরজা লক করে শুয়ে পড়ল। ঈশা বিছানার একপাশে বসে কাঁদতে লাগল। সকালে ফারহানের ঘুম ভাঙতেই দেখল ঈশা বসে বসে ঘুমাচ্ছে। ফারহান ঈশার দেখে মনে মনে খুব কষ্ট অনুভব করছিল। কাল রাতে ঈশার উপরে হাত তোলা ঠিক হয়নি। কেন যে এত রেগে গেলাম? খুব ইচ্ছে করছে ঈশার কপালে একটা চুমু খেয়ে সরি বলতে, কিন্তু ফারহান শুধু রেডি হয়ে আস্তে করে টেবিলের উপর থেকে ঘড়িটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এমনভাবে বের হলো যেন কোনো শব্দ না হয়, ঈশা যেন জেগে না যায়। খাবার টেবিলের উপরে রাখা জগ থেকে এক গ্লাস পানি খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ফারহান। পেছন থেকে মা নাজমা বেগম অনেক ডাকলেন ফারহানকে। ফারহান সেটা তোয়াক্কা না করে নিজের মতো এগিয়ে গেল রাস্তার দিকে। নাজমা বেগম একা একাই বকবক করতে লাগলেন, ছেলেটা আমার রাতেও কিছু খায়নি, এখনও না খেয়ে চলে গেল। জমিদারের মেয়েরও এখনও ঘুম ভাঙে না, কাজের বেলায় ঠনঠনা। বাচ্চা জন্ম দেওয়ার কথা তো কাউকে বলে দিতে হয় না, এগুলো তো খুব ভালোই পারে। কাজের বেলায় যত ভণ্ডামি। শাশুড়ির চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় ঈশার। পাশে তাকিয়ে দেখে ফারহান নেই, ঘড়িটাও নেই, তার মানে অফিস চলে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9:20 বাজে। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ঘর গুছাতে লাগল। কাপড়ের ব্যাগটা আলমারিতে রেখে দিল, কেউ যদি দেখে তাহলে বুঝে ফেলবে ওদের মধ্যে ঝগড়া হয়েছে। বিছানার ওপর ফারহানের শর্ট গুছাতে গিয়ে ঈশা কান্নায় ভেঙে পড়ল। খুব মনে পড়ছে ফারহানকে। কাল রাতের ঘটনাগুলো মনে করে আরও বেশি কষ্ট হচ্ছে। আমার এতটা রাগ করা উচিত হয়নি। আজকে আসলেই মাফ চেয়ে সব ঠিক করে নেব। ফারহানের তো কোনো দোষ নেই, ওর পায়ের কথা নিয়ে ওর সাথে রাগারাগি করে লাভ কি? তাছাড়া মা যতই অন্যায় করুক, সন্তানের সামনে মায়ের নামে কিছু বললে তার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ভাবি তানিয়ার সাথে রান্নার কাজে সাহায্য করতে লাগল। ফারহান অফিসে কাজ করছিল ঠিকই, কিন্তু তার মন যে একদমই কাজে নেই। বন্ধু আফজালের বিষয়টা বুঝতে বাকি রইল না। হাতের কাজগুলো সেরে ফারহানের কাছে গিয়ে বসল। জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে তোর? এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আচ্ছা, একজন বাচ্চার অস্তিত্ব বোঝার জন্য কত সময়ের দরকার? 1 মাস 10 দিনে কি বাচ্চার অস্তিত্ব বোঝা যায়? ফারহান বলল, কেন বোঝা যাবে না? এমন কত দম্পতি দেখলাম যাদের বিয়ের 10 মাসের মধ্যে বাচ্চা হয়নি, ঘুরে বেড়ায়। আফজাল উত্তেজিত হয়ে বলল, কেন রে, ভাবি কি প্রেগনেন্ট নাকি? এটা তো সুখবর। তাহলে মুখ এমন প্যাঁচার মতো বানিয়ে রাখছিস কেন? বাইরে চল, মিষ্টি খাওয়াবি। ফারহান হতাশ হয়ে বলল, কিন্তু মা এই বিষয়টা চাইছেন না। ঈশার নামে কী সব আজে বাজে কথা বলছিল। কি বলছিল? এখন না, পরে বলবো। আফজাল বন্ধুকে সান্ত্বনা দিল, আচ্ছা যাই বলুক না কেন, ওগুলো নিয়ে মন খারাপ করিস না। ওনারা পুরনো দিনের মানুষ, বয়সও তো হয়েছে। ফারহান বিষণ্ণ কণ্ঠে বলল, এজন্যেই বুঝি মন খারাপ? না, ঈশার সাথে কাল রাতে আমার ঝগড়া হয়েছে, হাতও তুলেছি ওর ওপর। বাচ্চা নিয়ে সমস্যা।
মা কথাটা শোনার পর অনেক খারাপ মন্তব্য করে, আর ঈশা মায়ের কথাগুলো আড়াল থেকে শুনে খুব রিয়্যাক্ট করে। আমি আসলে বুঝতে পারছি না আমি কি করব। একদিকে ঈশা, অন্যদিকে মা, দুজনেই আমার খুব আপন। মায়ের মুখে ঈশার বিরুদ্ধে কথা শুনতে চাই না, তেমন ঈশার মুখেও মায়ের বিষয়ে খারাপ মন্তব্য সহ্য করতে পারবো না আমি। এমনভাবে ফেসে আছি যে বের হওয়ার কোনো পথই খুঁজে পাচ্ছি না। আফজাল পিঠ চাপড়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর বাসায় গিয়ে ভাবির সাথে সব ঝামেলা মিটিয়ে নিবি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মনোমালিন্য হয়েই থাকে। চল একটু বাইরে গিয়ে চা খেয়ে আসি, দেখবে ভালো লাগবে। ফারহান মনে মনে ঠিক করল রাতে ঈশার কাছে ক্ষমা চেয়ে নেবে। ঈশার সাথে ঝামেলা হওয়াতে কোনো কিছুতেই যে মন বসছে না তার। রাত 10টা বাজে, ফারহান আসার সময় হয়ে গেছে। ঈশার মাথাটা একটু আঁচড়ে সুন্দরভাবে মুখে হাসি ফুটিয়ে টেবিলে খাবার পরিবেশন করছিল। কলিং বেল বাজতেই ঈশা দৌড়ে গিয়ে দরজা খুলল। ফারহানকে দেখে ঈশা হাসি মুখে জিজ্ঞাসা করল, এসেছো? ফারহান থোকায় থোকায় বলল, ব্যাগ আমার কাছে দাও, তুমি হাত মুখ ধুয়ে টেবিলে খেতে এসো। ফারহান জিজ্ঞেস করল, মা বাবা কোথায়? ভাইয়া কি ফিরেছে অফিস থেকে? ঈশা হাসি মুখে উত্তর দিল, ফিরেছে ভাইয়া, প্রতিদিন 5টায় বাড়ি ফিরে আসে, বুঝেছ? আর মা বাবা দুজনেই ঘরে আছেন। আমি ওনাদের খেতে ডাকছি, তুমি ফ্রেশ হয়ে এসো। ফারহান জানে ওর ভাইয়ের বাড়ি ফেরার সময়। ঈশার সাথে কথা বলার জন্যই জিজ্ঞাসা করা। বাবা মা, ফারহান, ফারহানের বড় ভাই ফুয়াদ, ছোট বোন, ভাবি তানিয়া, ভাতিজি ঈশা সবাই একসাথে খেতে বসল। খাওয়ার সময় বিভিন্ন বিষয় নিয়ে কথাও হলো। ফারহান শুধু ঈশার দিকে আর চোখই পড়ছিল না। মেয়েটা এমন ভাব করছে যেন কিছুই হয়নি। তাহলে কি ঈশার রাগ কমেছে? আমাকে ক্ষমা করে দিয়েছে? নাকি মুখে হাসি ফুটিয়ে কষ্টের বোঝা মনে চেপে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করছে? খাওয়া দাওয়া শেষে ঈশা সব কাজ সেরে ঘরে এসে দেখল ফারহান নেই। ফারহানের তো এখন ঘরে থাকার কথা, এত রাতে আবার কোথায় গেল? আশেপাশে বাথরুমে যায়নি তো? কিন্তু না, সেখানেও নেই। আসলে ফারহান আমার সাথে রাগ করে আলাদা ঘরে চলে গেল না তো? কথাটা ভাবতেই বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। বারান্দায় গেল কি না এটা ভেবে পা বাড়াতেই ফারহান পেছন থেকে এসে ঈশাকে জড়িয়ে ধরল। চমকে গিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখল ফারহান। সরি। কেন? কালকে রাতে তোমার উপর হাত তুলেছি তাই। সেটা তো আমি কখনো ভুলে গেছি, বিশ্বাস করো। সারাটা দিন যে আমার কতটা কষ্টে কেটেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ঈশা চোখের জল মুছতে মুছতে বলল, আমারেও কি কম কষ্টে গেছে ভেবেছ? ফারহান পকেট থেকে একটা গোলাপ বের করে ঈশার খোপায় গুজে দিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঈশা হেসে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। দুটি মনে সব কষ্টে শেষ হলো, ভালোবাসার কিছু মুহূর্ত। সকালে ঈশা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। রান্না ওর ভাবি তানিয়াই করে, ও শুধু রান্নায় সাহায্য করে। এখনও নতুন বউ বলে ঈশাকে রান্না করতে না দেওয়া হলেও ঈশা অনেক সময় নিজের ইচ্ছে থেকে রান্না করে। তাছাড়া ফারহানের অফিস যেতে দেরি হয়ে যাবে। ঈশার ভাবির আশায় থাকলে ফারহানের অফিস যেতে লেট হয়ে যাবে, দুপুরের খাবারটাও নিয়ে যেতে পারে না। বিয়ের আগে পর্যন্ত ফারহান দুপুরের খাবারটা বাইরে খেত, কিন্তু ঈশা চায় দুপুরের খাবারটাও যেন ঘরেই খেতে পারে। আপন মনে রুটি বানাচ্ছিল, এমন সময় ভাবি তানিয়া এসে পাশে দাঁড়ালেন। ঈশাকে জিজ্ঞেস করলেন, মা বললেন তুমি নাকি কনসিভ করেছ? ঈশা মিষ্টি করে বলল, জি। ভাবি তানিয়া পরের কথাটা বলে বসেন, আমি বলি যদি ভালো চাও বাচ্চাটা নষ্ট করে ফেলো। ঈশা থ হয়ে গেল, অবাক হয়ে তাকিয়ে বলল, এটা কেমন কথা ভাবি? আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, এমন কিছু করবেন না যে আপনাকে অসম্মান করতে বাধ্য হই। ভাবি তানিয়া যেন কিছু শোনেননি, সেভাবে বললেন, তুমি জানো সবাই এই নিয়ে কত কানাঘুষা করছে? সবাই বলছে এই বাচ্চাটা নাকি ফারহানের না। ঈশার চোখ দিয়ে পানি চলে এলো। কষ্টে গলা জড়িয়ে এলেও সে সাহস করে বলল, যার যা খুশি বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কেন আপনারা আমার সাথে এমন করছেন? কেন আমার অনাগত সন্তানের পেছনে এভাবে লেগে আছেন? কেন আপনারা আমার বাচ্চার জন্মের আগে তার গলা টিপে হত্যা করতে চাইছেন? ভাবি তানিয়া চোখ পাকালেন, আস্তে কথা বলো, তুমি যে নতুন বউ সেটা ভুলে গেছ? ঈশা ফুঁসে উঠল, আমি কিচ্ছু ভুলে যাইনি, শুধু হতভম্ব হয়ে গেছি আপনাদের এমন নোংরা মন মানসিকতা দেখে। নতুন বউয়ের এমন চিৎকার শুনে বাড়ির সবাই রান্নাঘরের সামনে জড়ো হয়ে গেল। সবাই জানতে চাইছে কি হয়েছে। ঈশা কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল নিজের ঘরের দিকে।
যাওয়ার সময় ফারহানের সাথে দেখা হয়ে গেল, কিন্তু কোনো কিছুর পরোয়া না করে ঘরে গিয়ে কাঁদতে লাগলো। ফারহান ওর পেছন পেছন ঘরে ঢুকে জিজ্ঞেস করল, কি হয়েছে? ভাবির সাথে এমন ব্যবহার কেন করলে? ঈশা চোখ মুছতে মুছতে বলল, সেটা তোমার ভাবিকে গিয়ে জিজ্ঞেস করো। ফারহান বিরক্ত হয়ে বলল, তোমাকে যখন জিজ্ঞেস করেছি তুমিই বলো। ঈশা ফেটে পড়ল, কি আর বলবো, আমার বাচ্চা নিয়ে তাদের যত সমস্যা, তোমাদের বাড়ির মানুষ এত নোংরা মনের কেন? তোমার ভাবি আমাকে বলছে আমি যেন আমার বাচ্চা নষ্ট করে ফেলি। কেন তারা আমার বাচ্চার পেছনে এভাবে লেগেছে? ফারহান ঈশাকে থামিয়ে দিয়ে বলল, তাই বলে তুমি তার সাথে এমনভাবে কথা বলবে? ঈশা ক্ষোভে বলে, উনি যে আমাকে বাচ্চা নষ্ট করতে বলল, সেটার প্রতিবাদ না করে উল্টো আমাকে দোষারোপ করছো। ফারহানের মাথা গরম হয়ে গেল। বাচ্চা বাচ্চা বাচ্চা, এই বাচ্চাটা আসার পর থেকে সংসারে যত অশান্তি লেগে আছে, আমিও বলবো এই বাচ্চাটা নষ্ট করে ফেলো, আমার আর এত ঝামেলা ভালো লাগছে না। এই বলে ফারহান আজকেও কিছু না খেয়ে অফিসে রওনা হলো। ফারহানের মুখে এমন কথা শুনে ঈশা হতবম্ব হয়ে গেল। এ কি সেই যে কাল রাতেও এত এত মিষ্টি কথা বলছিল, ভালোবাসি বলে জড়িয়ে ধরেছিল? তাহলে কি ধরে নেব কিছুই আর ভালোবাসা ছিল না, শারীরিক চাহিদা ছিল মাত্র, যাকে ভালোবাসা বলে চালিয়ে দিয়েছে? হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে চোখ পড়তেই মা লেখা ভেসে উঠল। ঈশা একটু কাশি দিয়ে গলা পরিষ্কার করে খুব স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো। হ্যালো মা। কিরে, তুই নাকি তোর জায়ের সাথে ঝগড়া করেছিস? ঈশা জিজ্ঞেস করল, তোমাকে কে বলল? তোর শাশুড়ি মা ফোন করেছিল, শুধু এটাই বলেছে, আর কিছু বলে না। বলেছে তুই নাকি মা হবি। ঈশা কেঁদে দিয়ে বলতে লাগলো, কিভাবে মা হব? ওরা তো আমার বাচ্চার কথা শুনতেই পারছে না, এমনকি আমার উপর সন্দেহ করছে। আমি এসব কিভাবে মেনে নেব? মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলতে পারো, ওরা যখন বাচ্চাটা চায় না, আমিও বলি এই বাচ্চার কোনো দরকার নেই। তুই না হয় মা, তুমিও অবশ্য। তোমাকে কি বলবো, বাচ্চার বাবা তখন বাচ্চাটা চায় না। ঈশা কাঁদতে কাঁদতে বলল, তোর শাশুড়ি তোর বাবাকে ফোন দিয়ে তোকে আমাদের কাছে এনে রাখতে বলেছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুই তো জানিস তোর বাবা কেমন বদমেজাজি। তোর শাশুড়ি ফোন করার পর থেকে আমাকে বকেই যাচ্ছে, বলছে আমি নাকি তোকে সঠিক শিক্ষা দিতে পারিনি। ঈশা মাকে শান্ত করতে চাইল। আচ্ছা মা, তুমি বাবাকে পাঠিয়ে দাও, আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। কিন্তু তুই ফারহানের কাছে একবার জিজ্ঞেস করে নিতি, তারপর না হয় পাঠাই। ঈশা দৃঢ় কণ্ঠে বলল, মা, যতটুকু বুঝেছি ফারহান ওর পরিবারের লোকজন যা বলবে তাই করবে। তুমি কি এখানে ফারহানের ভিন্ন মত আশা করছো? যদি তাই করে থাকো তাহলে বলবো ভুল ভাবছো। ওর মা যখন বলে দিয়েছে, ফারহান তাতে কোনো দ্বিমত করবে না। তবে আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি বুঝে গেছি আমার কি করতে হবে। রাত 9টায় ফারহানের হোয়াটসঅ্যাপে ঈশার নাম্বার থেকে একটা মেসেজ এলো। মেসেজটা সিন করতেই ফারহানের দম বন্ধ হয়ে আসছিল। মেসেজটা ছোট্ট করে লেখা, আমি তোমার কথা মতো এবর্ষণ করিয়ে ফেলেছি, আশা করি এখন আর কোনো সমস্যা হবে না। মেসেজটা পাওয়ার পর অনেকবার ঈশার নাম্বারে ফোন দিল ফারহান, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। ফারহান ভাবতেও পারেনি ঈশা এমনটা করবে। গতকালও তো রাগের মাথায় গায়ে হাত তোলার পর যখন ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে যেতে চাইছিল ঈশা, কিন্তু তারপর সকাল অবধিও যায়নি। ফারহান ভেবেছিল আজও সবটা ভুলে যাবে, এমন কিছু হবে কল্পনাও করেনি। ফারহান নিজের বলা কথার উপর খুব আফসোস হচ্ছে। অফিস ছুটি হলেও কিছুতেই বাড়িতে যেতে ইচ্ছে করছে না। এই মুখ নিয়ে কিভাবে ঈশার সামনে দাঁড়াবে? বাড়িতে ঢুকে ফারহান চুপচাপ নিজের ঘরে ঢুকে পড়ল। ঘরটা অন্ধকার দেখে ভাবল ঈশা বোধহয় লাইট নিভিয়ে শুয়ে আছে। লাইট জ্বালানোর সাহস হচ্ছিল না তার। কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে লাইটটা জ্বালালো, কিন্তু ঈশাকে কোথাও দেখতে না পেয়ে বেশ অবাক হলো। রান্নাঘরে কাজ করছে না তো? রান্নাঘরে খুঁজে যখন ঈশাকে পেল না, ফারহান তার ভাবি তানিয়াকে জিজ্ঞেস করল, ঈশা কোথায়? ওকে তো দেখছি না। ভাবি তানিয়া বললেন, ওর বাবা এসে নিয়ে গেছে। কেন, তোমাকে বলে যায়নি? ভাবি তানিয়া মুখ ফিরিয়ে নিলেন। ওর বাবা হঠাৎ কেন আমাদের বাড়িতে আসলেন? ফারহান জিজ্ঞেস করল, কে আসতে বলেছে? ভাবি তানিয়া নীরবে চলে যেতে থাকলে ফারহান বুঝতে পারল আসলে তার মা নাজমা বেগমই ঈশার বাবাকে ফোন করে নিয়ে যেতে বলেছিলেন। ফারহান এবার ইজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না, মা মা করে চিৎকার করে ডাকতে লাগলো। ফারহানের ডাক শুনে তার মা ঘর থেকে বেরিয়ে আসে, সাথে পরিবারের অন্য সদস্যরাও। কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছিস কেন? ফারহান কটাক্ষ করে বলল, তোমাদের ইচ্ছে পূরণ হয়েছে সেটাই জানাতে ডেকেছি। নাজমা বেগম নির্দোষের মতো বললেন, কিসের ইচ্ছে? ফারহান ভেঙে পড়ল, ঈশা বাচ্চাটা নষ্ট করে ফেলেছে। এমনভাবে বলছিস যেন আমি বলেছি তোর বউকে বাচ্চা নষ্ট করতে। নাজমা বেগম নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে বললেন, নষ্ট করতে বলিনি, কিন্তু বাধ্য করেছ। নিজে বলেনি, ভাবিকে দিয়ে বলিয়েছ। ভাবি তানিয়া পাশ থেকে বলল, আমরা যতই বলি না কেন, তোমার বউ তোমার অনুমতি ছাড়া কিভাবে এটা করতে পারে? ফারহান তখন ভেঙে পড়ল, অনুমতি?
হ্যাঁ, আমি ওকে অনুমতি দিয়েছি। সকালে যাওয়ার সময় বলে গিয়েছিলাম আমিও বাচ্চাটা চাই না, সংসারে এত ঝামেলা আর ভালো লাগে না। ঈশা সেটাকে অনুমতি ধরে নিয়েছে। অনুমতির জন্য কি এ কথাটা যথেষ্ট নয়? তাহলে এর দোষ আমাদের উপর চাপাচ্ছ কেন? নিজের বলা কথার দায়ভার নিজে নিতে শেখো, অন্যকে দোষারোপ করো না। অন্যকে যদি দোষারোপ করাই হতো তাহলে সকালে ওই কথা বলার জন্য আমি তোমাকে দোষ দিতাম, এর থেকে কথা শোনাতাম না। মায়ের কথাগুলো মনে চেপে রেখে ঈশার সাথে ঝগড়াও করতাম না। ফারহান থামল না। আমি তোমাদের কথার প্রতিবাদ করতেই পারতাম, কিন্তু আমি ঈশার সামনে তোমাদের ছোট করতে চাইনি। কারণ আমি তোমাদের ছোট করলে ঈশাও তোমাদের ছোট করে দেখবে, সেই ভাবনা থেকেই চুপ করেছিলাম। আমি জীবনে কখনো মা বাবার সাথে বেয়াদবি করিনি, ভাইয়ের সাথেও না। ভাবি, আপনি এতদিন ধরে এই বাড়িতে আছেন, কখনো বলতে পারবেন আপনার সাথে কোনো কিছু নিয়ে কখনো কোনো ঝামেলা করেছি? আমি তো সবসময় একজন আদর্শ সন্তান, আদর্শ মানুষ হতে চেয়েছিলাম। নাজমা বেগম ফারহানকে বোঝাতে চাইলেন, তুই তো একজন আদর্শ সন্তান, আমি কি কখনো এই বিষয়ে তোকে অভিযোগ করেছি? ফারহান ব্যথিত কণ্ঠে বলল, মা, আমি আদর্শ সন্তান হতে পারলেও আদর্শ স্বামী হতে পারলাম না, আদর্শ বাবা হতে পারলাম না। নিজের অনাগত সন্তানকে পৃথিবীর মুখ দেখার আগেই মেরে ফেলেছি। নাজমা বেগম ছেলেকে জড়িয়ে ধরে বললেন, আচ্ছা বাবা, যা হবার হয়েছে, এসব নিয়ে আর কষ্ট পাস না। তোদের তো মাত্র বিয়ে হয়েছে, দোয়া করি ভবিষ্যতে অনেক বাচ্চার মুখ দেখবি তোরা। কালকে ওই বাড়িতে গিয়ে বউকে নিয়ে আসবি। ফারহান ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু মা, এই মুখ নিয়ে আমি কিভাবে ঈশার সামনে দাঁড়াবো বলতে পারো? নাজমা বেগম বললেন, আচ্ছা, আমি তোর বাবাকে পাঠিয়ে বউকে নিয়ে আসব। ফারহান আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে এসে এক অদ্ভুত শূন্যতা অনুভব করল ফারহান। ঈশার শূন্যতা। বুকের ভেতরে কষ্টের ঝড় বয়ে যাচ্ছে। খুব ইচ্ছে করছে কাঁদতে, কিন্তু কাঁদতেও পারছে না। বুকের ভেতর কষ্টগুলো জমা হয়ে পাথরের মতো ভারী হয়ে আসছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এই অবস্থায় ফারহান আর ঘরে বসে থাকতে পারল না। রাত 11টা বাজে। ঈশাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঘণ্টাখানেক পর সেখানে পৌঁছে গেল। দরজায় কলিং বেল দিতেই ঈশার মা এসে দরজা খুললেন। বাবা, তুমি এত রাতে? ভেতরে এসো। ফারহান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, আম্মা, ঈশা কোথায়? ওই ঘরে শুয়ে আছে। তুমি খেয়েছো বাবা? ফারহান বললেন, না। তাহলে তুমি ঘরে যাও, আমি তোমার জন্য খাবার তৈরি করছি। এই বলে ঈশার মা রান্নাঘরে চলে গেলেন। ঈশা ফারহানের গলার আওয়াজ পেয়ে দ্রুত বিছানা ছেড়ে উঠে ভেতর থেকে দরজার ছিটকিনি আটকে দিল। ফারহান দরজায় আস্তে আস্তে ধাক্কাচ্ছে আর ঈশাকে ডাকছে, দরজাটা খোলো। কি হলো? ঈশা কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ঠাই দাঁড়িয়ে রইল। ঈশার রান্নাঘর থেকে আবার ফিরে এসে দেখল ফারহান দরজার সামনে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, কি হলো বাবা, দাঁড়িয়ে আছো কেন? ফারহান বললেন, মনে হয় ঈশা ঘুমিয়ে পড়েছে। আমি তো মাত্রই ওকে ওষুধ খাইয়ে কলিং বেলের শব্দ শুনে ঘর থেকে বেরোলাম, এর মধ্যেই ঘুমিয়ে গেল। আচ্ছা দাঁড়াও, আমি ওকে ডেকে দিচ্ছি। ঈশা, মা, জামাই এসেছে, দরজা খোল মা। ভেতর থেকে ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো, ওকে চলে যেতে বলো। এমন পাগলামি করে না মা, দরজা খোল। ভেতর থেকে আর কোনো সাড়া শব্দ নেই। তরকারি করার কথা বলে ঈশার মা ওখান থেকে চলে আসলেন। তিনি ভাবলেন ওদেরকে একা ছেড়ে দেওয়াই বোধহয় ভালো হবে। ফারহানেরও বসতে ইচ্ছে করল না, ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে রেখেছে। ফারহান আবার ডাকতে লাগল, প্লিজ একটাবার দরজাটা খোলো, তোমার সাথে কথা আছে। কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তবে দরজার এপাশে একটা ছায়া খেয়াল করল। ছায়ার কারণে ফারহান বুঝতে পারল দরজার পাশেই বসে আছে ঈশা। ফারহান কাঁদো কাঁদো গলায় বলতে থাকল, আমি জানি তুমি আমার কথা শুনছ, কিন্তু জবাব দিচ্ছ না। তুমি এমনটা করলে কেন? আমি তো এমনটা চাইনি। আমার রাগের মাথায় বলা কথাগুলো এত সিরিয়াসলি নিবে বুঝতে পারলে কখনোই এরা বলতাম না। আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, ক্ষমার অযোগ্য। তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করো। তুমি এভাবে আমার দিকে মুখ ফিরিয়ে নিলে আমি কোথায় যাব? তুমি কি ভাবছ আমার কষ্ট হচ্ছে না? আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট কাউকে বোঝাতে পারছি না। দরজার ওপাশ থেকে চিৎকার করে কান্নার শব্দ ভেসে আসছিল। ঈশা চিৎকার করে কাঁদছে। এর আগে কোনোদিন নিজেকে এতটা অসহায় মনে হয়নি। ফারহান বলল, ঈশা, তোমার কষ্ট হলে কান্না করে হালকা হতে পারো, কিন্তু আমি এতটাই অভাগা যে কষ্ট হলেও কাঁদতে পারি না। প্লিজ ঈশা, একটু দরজাটা খোলো, আমি তোমাকে এক নজর দেখেই চলে যাব। ফারহানের এত অনুরোধেও ঈশার মনে একটুও সহানুভূতির জন্ম দিল না। ফারহান অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু ঈশা শেষ পর্যন্ত দরজা খুললই না। ফারহান আর অপেক্ষা না করে দরজা খুলে বেরিয়ে যাচ্ছিল, ঈশার মা পেছন থেকে ডেকে বললেন, চলে যাচ্ছ বাবা? রাতটা না হয় এখানেই থেকে যেতে। ফারহান বললেন,
না, চলে যেতে হবে। অন্তত ভাত খেয়ে তো যাও, আমি তোমার জন্য রান্না করেছি। ফারহান কৃতজ্ঞ চিত্তে বললেন, অন্যদিন খাবো, আজকে আসি। ঈশার মা ফারহানকে আর কিছু বলার মতো খুঁজে পেল না। এই সময় আসলে কি বলা উচিত উনি বুঝতে পারছেন না, তাই চুপ করে দাঁড়িয়ে থেকে ফারহানের চলে যাওয়া দেখছিল। দুদিন পর সকালে ফারহানের বাবা মোশাররফ হোসেন ফারহানকে জিজ্ঞেস করলেন, আমি আজকে কি বৌমাকে আনতে ওই বাড়িতে যাব, তোমার ইচ্ছে? ফারহান ক্লান্তস্বরে বলল, তুমি যেতে চাইলে যাও। ফারহান জানে ঈশা আসবে না, তবে বাবাকেও যেতে বাধা দেয়নি। করুক না, তাদের যা খুশি। ফারহান রেডি হয়ে অফিসে চলে গেল। ফারহানের বাবা আসবেন বলে ঈশার মা ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাতে লাগলেন। ঈশাকে গিয়ে বললেন, তোর ঘরটা গুছিয়ে গোসল করে নে, তোর শ্বশুর আসছে, আমি গিয়ে রান্না বসাই। ঈশা চমকে উঠল, কে আসছে? ফারহানের বাবা? কেন, উনি আসছেন? ঈশার মা বললেন, কেন, আমি কিভাবে বলবো উনি আসছেন কেন? ফোন করে বললেন আসছেন, এখন আমি কি তাকে জিজ্ঞেস করতে পারি কেন আসছেন? ঈশা দৃঢ় কণ্ঠে বলে দিল, উনি আমাকে নিতে আসছেন না তো, আমি কিন্তু ওই বাড়িতে আর যাব না। ওনাদের যখন খুশি আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আবার যখন খুশি নিতে আসবে। খেলা পেয়েছে নাকি? ঈশার মা বিরক্ত হলেন, তোকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? তুই নিজের ইচ্ছেতেই এসেছিস। তুই বলার পরেই আমি তোর বাবাকে পাঠিয়েছিলাম, কিন্তু আগে তো ওনারা তোমাদের ফোন দিয়ে আমাকে এখানে এনে রাখতে বলেছিল, তাই না? ঈশা কিছু বললে তার মা তাকে ধমকে দিলেন, আমি এত কিছু জানি না। আর শোন, তোর শ্বশুরের সাথে কোনো রকম বেয়াদবি করবি না, কিন্তু উনি আসলে সালাম দিয়ে কথা বলবি। ঈশা মাকে আশ্বস্ত করল, মা, আমি ওনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করব না, এইটুকু ভরসা আমার ওপর করতে পারো, কারণ ওই বাড়িতে উনি একজন আছেন যিনি মানুষ, আর সবগুলো অমানুষ। ঈশার মা আক্ষেপ করে বললেন, কিভাবে ভরসা করি? ওই দিন জামাইয়ের সাথে যেমন ব্যবহার করলে, ছেলেটা তো শেষ পর্যন্ত না খেয়ে চলে গেল। আমি বুঝি না তুমি আমার মা নাকি ফারহানের। ওরা আমার সাথে যা করেছে তার তুলনায় এটা কিছুই না। আর শোনো, ফারহানের বাবা যদি আমাকে নিয়ে যেতে চায়, আমি কিন্তু যাব না, বলে রাখলাম। এই বিষয়ে কিছু বলার থাকলে তোর বাবাকে বল গিয়ে, আমাকে আর বকা শোনাস না। ঈশা আরও বলল, তুই যাই করিস না কেন, সব দোষ আমার ঘাড়ে এসে পড়ে। নিজের মেয়েকে তো শাসন করবি না, আমাকে কথা শোনাবি শুধু। ঈশার মা রান্নাঘরে যেতে যেতে কথাগুলো বললেন। ঈশা তার বাবার ঘরে গিয়ে ফারহানের বাবার আসার কারণ জানতে চাইলে বাবা বললেন, মনে হয় তোকে নিতে আসছেন। ঈশা আবদার করল, কিন্তু বাবা, আমি ওই বাড়িতে যেতে চাই না। ঈশার বাবা বললেন, এটা বললে কি চলে? বিয়ের পর স্বামীর বাড়িই মেয়েদের আসল বাড়ি। সংসারে একসাথে সবাই থাকতে গেলে একটু আধটু ঝামেলা হয়েই থাকে, তাই বলে কি স্বামীর বাড়ি ছেড়ে দিতে হবে? ঈশা অষ্টে বলে, বাবা, তুমি জানো না ওরা কতটা জঘন্য মনের মানুষ। ওরা আমার সাথে কি ব্যবহার করেছে সেটা যদি জানতে তাহলে এমনটা বলতে না। ঈশার বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সেটা তো কয়েকদিন ধরেই জানতে চাইছি, তুই তো কিছু বলছিস না, তোর মাও কিছু বলে না। ঈশা বলল, মা বলে না কারণ তুমি আমার করা কার্যকলাপের সব দায়ভার মায়ের কাঁধে চাপিয়ে দাও। আমি কি এখনো ছোট বাবা? আমি যা করি একান্তই নিজের মতামতের ওপর করি, তুমি মাকে দোষারোপ করো কেন বুঝি না। ঈশার বাবা চুপ করে রইলেন। ঈশা তার বাবার হাতের ওপর নিজের হাত দুটো চেপে ধরে বলল, বাবা, আমি তোমাকে সবটা খুলে বলতে পারবো না, শুধু জেনে রাখো ওরা আমার সন্তানের খুনি। নিজের সন্তানের খুনিদের সাথে কিভাবে থাকবো বাবা? ঈশার বাবা অবাক হয়ে বললেন, কি বলছিস এসব? ঈশা ক্লান্ত কণ্ঠে বলল, আমাকে একটু সময় দাও বাবা, এসব থেকে বেরোতে একটু সময়ের দরকার আমার। ঈশার বাবা বললেন, কিন্তু তোর নতুন বিয়ে হয়েছে, এভাবে বাপের বাড়ি থাকতে দেখলে আশেপাশের মানুষজন নানান কথা বলবে। ঈশা মাথা তুলে তাকালো, নিজের সন্তানের থেকে কি মানুষের কথা বেশি বড়? পাড়া প্রতিবেশীর কথার ভয়ে আমি আমার সন্তানকে হারিয়েছি, তুমিও লোকের কথার ভয়ে নিজের মেয়েকে হারিয়ে নিও না। ঈশার বাবা চুপ করে রইলেন। ফারহানের বাবা আসার পর ঈশা খুব স্বাভাবিকভাবেই তার সাথে কথা বললেন। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলেন। ঈশাকে নিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠলে ঈশার বাবা বললেন, সাহেব, আর কিছুদিন না হয় থাকুক, ওর শরীর বেশি ভালো নেই, কয়েকদিন পর না হয় আমি নিজে গিয়ে ওকে আপনার বাড়ি দিয়ে আসব। মোশাররফ হোসেন আর অমত করলেন না, কারণ উনি জানেন ঈশার শরীর আসলেই খারাপ। তারপর বিকেলে হালকা পাতলা নাস্তা করে মোশাররফ হোসেন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ঈশা খুব গভীরভাবে ভাবছিল কি করা যায়, কি উচিত। বাবাকে আজকে এগুলো বলে থামাতে পারলেও কতদিন থামানো যাবে? আর ঈশা মনে মনে এই সম্পর্ক থেকে মুক্তি চায়, বাবার সামনে কথাটা বলার সাহস পায় না। শুধু ওই বাড়ির কথা মনে হলে মনের ভেতর অজানা রাগ ফুঁসে ওঠে। ফারহানের কথা ভাবলেও ঘৃণা হয়। ওর এই সম্পর্কটা থেকে বেরোনোর কি কোনো পথ খোলা নেই?
ঈশার কোনো কিছুই ভালো লাগছিল না। ড্রেসিং টেবিলের ওপর চোখ যেতেই মোবাইলটা চোখে পড়ল। ঈশা মোবাইলটা হাতে নিয়ে চার্জে দিল। কয়েকদিন ধরেই ফোনটা বন্ধ। এত ঝামেলার মধ্যে ফোনের কথা তাই মনে নেই। ফোনটা চার্জে দিয়ে অন করতে একটার পর একটা মেসেজ আসতে শুরু করলো। মেসেজগুলো সিন করে দেখে সবগুলো ফারহানের মেসেজ। অনেক অনেক মেসেজ। তার বেশিরভাগ মেসেজে সরি লেখা, কয়েকটা মেসেজে ভালোবাসি লেখা। মেসেজগুলো দেখে ঈশা তার ছেলের হাসি হেসে সব কিছুতে ফারহানকে ব্লক করে আবার ফোনটা চার্জে দিয়ে দিল। এভাবে দিনের পর দিন চলে যাচ্ছিল। ফারহান আর ঈশার মাঝে কোনো যোগাযোগ নেই। তবে ফারহান ঈশার মায়ের কাছে ফোন করে ঈশার খবরাখবর নেয়। ঈশাকে ফোন করার কোনো উপায় তো ঈশা রাখেনি, সব কিছুতেই ব্লক করে রেখেছে। তারপরও ফারহান বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে ফোন দেয়। ঈশা অচেনা নাম্বার থেকে রিসিভ করে না। ঈশার বাবা বাজার থেকে ফেরার সময় পাশের বাড়ির এক ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন, ভাই, শুনলাম আপনার মেয়ে নাকি ঝগড়া করে চলে এসেছে, শ্বশুরবাড়ির মানুষ নাকি আপনার মেয়েকে আর নিতে চায় না। ঈশার বাবা রেগে গিয়ে বললেন, আপনি এসব কোথা থেকে শুনলেন? কে বলেছে এসব কথা? বাতাসের আগে আগে ঘোরে? বিয়ের পর কি মেয়েরা বাপের বাড়ি এসে কয়েকদিন থাকতে পারে না? অবশ্যই পারে। আমি তো শোনা কথা বিশ্বাস করি নাই, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। কথা না বলে ঈশার বাবা বাসায় চলে আসলেন। বাসায় এসে বেশ রাগের সাথে ঈশার মাকে বললেন, তোমার মেয়ে কই? ওরে ডাকো, কথা আছে। এ বলে নিজেই উচ্চস্বরে ডাকতে লাগলেন, ঈশা, এই ঈশা। বাবার এমন আওয়াজ শুনে ঈশা বুঝে ফেলল কিছু একটা হয়েছে, কারণ তার বাবা খুব বেশি রেগে গেলে এমন চিৎকার করে। ঈশা ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? ঈশার বাবা রাগত স্বরে হুকুম দিলেন, তুই আজকে ফারহানকে আসার জন্য ফোন করবি। ও আসলে তুই ওর সাথে শ্বশুরবাড়ি চলে যাবি। ঈশা জেদ করে বলল, তা হবে না বাবা। তা হবে না মানে? বাইরে তো যাস না, মানুষ কত রকমের কথা বলছে জানিসও না। তাই বলছি, মান সম্মান বাঁচাতে চাইলে তোকে চলে যেতেই হবে। ঈশা হঠাৎ করে বলে বসল, তাড়িয়ে দিচ্ছ বাবা? যদি তুই সেটাই ভাবিস, আমার কিছু করার নেই। ঈশার বাবা ঈশার দিকে মোবাইলটা এগিয়ে দিয়ে বললেন, এই নে, ফারহানকে ফোন কর। ঈশা বাধ্য হয়ে ফারহানকে আসার জন্য ফোন করল। ফারহানও রাতে আসবে বলে কথা দিল। সন্ধে হয়ে এসেছে। ঈশা তার মাকে গিয়ে বলল, মা, রাতে ফারহান আসবে জানো তো, রান্না করা লাগবে। ঈশার মা বললেন, ওর জন্য করা তো লাগবেই, একটু পর করব। চলো, আমিও তোমার সাথে সাথে রান্নায় সাহায্য করছি। আর তুমি কিন্তু ফারহানের পছন্দের সব আইটেম রান্না করবে আজকে। মেয়ের মুখে এমন কথা শুনে একটু অবাক হলেও হাসি মুখে বললেন, রাগ কমেছে তাহলে? ঈশা মনে মনে ভাবল, যেহেতু ওই বাড়িতে যেতেই হবে, ঝামেলা মিটিয়ে ফেলাই ভালো। ঈশা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মায়ের কথায় সায় জানালো। বাইরে প্রচুর ঝড় আর বাতাস শুরু হয়েছে। সব ঝড়ঝাপটা উপেক্ষা করে ফারহান ঈশাদের বাসায় চলে আসলো। ঈশার মা ফারহানের পছন্দের অনেক রকমের খাবার রান্না করেছেন। ঈশাও ওনার সাথে রান্নায় সাহায্য করেছে। পরিবারের সবাই একসাথেই খাওয়া দাওয়া করল। ঈশা হাসি মুখে সবাইকে টেবিলে খাবার পরিবেশন করে দিচ্ছিল। ঈশার বাবা মা মেয়ের মুখে এমন হাসি দেখে অনেকটা নিশ্চিন্ত হলেন। খাওয়া শেষে যে যার ঘরে চলে গেলেন। ঈশা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। ফারহানও ঈশার পাশে গিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগল। ফারহানের মনে একরকম প্রশান্তি অনুভূতি হচ্ছিল। অনেকদিন পর দুজনে এভাবে পাশাপাশি দাঁড়িয়ে আছে। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু কোথা থেকে শুরু করা যায় বুঝতে পারছে না। ফারহানের মনে হচ্ছিল ঈশারও ওর মতো আনইজি ফিল করছে। এভাবে অনেক সময় একে অন্যের পাশে দাঁড়িয়ে থাকে সত্ত্বেও তখন দুজনেই নীরব নির্বাক। ফারহান তখন হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে ঈশার কনিষ্ঠ আঙুল ছুঁয়ে দিল। ঈশা নড়ল না, কিন্তু মুখ ফিরিয়ে তাকালো না। ফারহান ভাবল, ঈশা হয়তো এখন নীরবতা ভাঙবে, কিন্তু ঈশা আগের মতোই নীরব দাঁড়িয়ে আছে। ফারহান ঈশার আরেকটু কাছে গিয়ে ঈশাকে পিছন থেকে জড়িয়ে ধরল। খোলা চুলগুলো ঘাড় থেকে সরিয়ে একটা চুমু দিল। ঈশার কোনো রেসপন্স না পেয়ে ফারহান ঈশাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবল, রেসপন্স করছে না ঠিক, কিন্তু বাধাও তো দিচ্ছে না। ওর মনে অনেক অভিমান জমেছে, আর স্বামী হিসেবে অভিমান ভাঙানোর দায়িত্ব তো তারই। ফারহান এবার ঈশাকে বারান্দা থেকে কোলে তুলে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এলোমেলো চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, ঈশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঈশা এবার নীরবতা ভেঙে প্রশ্ন করল, সত্যিই ভালোবাসো? ফারহান বলল, অনেক ভালোবাসি। ঈশার কণ্ঠে ক্ষোভ ফুটে উঠল। এতই যখন ভালোবাসো, তাহলে সেদিন তোমার ভাবির বলা কথার প্রতিবাদ করনি কেন? তোমার মা যখন আমাকে অপবাদ দিল, তখনও তুমি চুপ ছিলে কেন?
ফারহান নরম গলায় বলল, ঈশা, এসব কথা থাক, যা হবার হয়ে গেছে। ঈশা ভেঙে পড়ল। এসবকে ভুলে যাওয়া যায় না? কিভাবে ভুলে যাব? ওনারা আমার সাথে যা করেছে সেটাকে ভুলে যাওয়ার মতো? ফারহান ঈশাকে বোঝানোর চেষ্টা করল। ঈশা, চলো না আমরা এসব ভুলে সবকিছু নতুন করে শুরু করি। নতুন করে শুরু করতে চাইলেই কি করা যায়? ফারহান বলল, একে অপরের প্রতি ভালোবাসা থাকলে সবই সম্ভব। ঈশা কটাক্ষ করে বলল, ভালোবাসা? ভালোবাসার মানে কি বুঝো? তোমার কাছে ভালোবাসার মানে তো স্ত্রীর সাথে এক বিছানায় রাত কাটানো, তাই না? ফারহান ধমকে উঠল। ঈশা, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, ভীষণভাবে রেগে আছো, তাই বলে এভাবে কথা বলতে পারো না। ঈশা জ্বলে উঠল। তোমাদের মতো নোংরা মানুষের সাথে তো কথা বলতেই ইচ্ছে করে না, তবুও নিজেকে সংযত রেখে কথা বলছি, এটাই অনেক। তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি সাহস দেখাচ্ছ? ফারহান উত্তেজিত হয়ে বলল, সাহস দেখালে কি করবে? মারবে? নিজের সন্তানকে তো পৃথিবীর মুখ দেখার আগেই মেরে ফেলেছ, এখন কি আমাকে মেরে ফেলবে? ঈশা চিৎকার করে উঠল, চুপ করো, আমি ধৈর্যহারা হয়ে পড়ছি। তোমাকে ভালোবাসি বলেই চুপ করে আছি, তোমার বলা প্রতিটা কথা নীরবে সহ্য করে যাচ্ছি। এর চেয়ে বেশি কিছু বললে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। ফারহান ছলছল কণ্ঠে বলল, আমাকে ভালোবাসো? হাসালে তুমি। আমাকে ভালোবাসো না, ভালোবাসলে আমার গর্ভের সন্তানকেও ভালোবাসতে। তোমার কথায় আমি নিজের অনাগত সন্তানকে মেরে ফেলতে বাধ্য হয়েছি। আমার সাথে অন্যায় করবে আর দিন শেষে ভালোবাসি বলে সবকিছু মিটিয়ে নেবে? বাহ, কি দারুণ প্ল্যান। ফারহান ছলছল কণ্ঠে বলল, কোনো প্ল্যান নয়, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ঈশা বিরক্ত হয়ে বলল, ভালোবাসার নামে আর মিথ্যে বলো না প্লিজ, আমার আর মিথ্যে শোনার কোনো ইচ্ছে নেই, হাঁপিয়ে গিয়েছি আমি, দয়া করে আমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দাও। ফারহান অবাক হয়ে বলল, মুক্তি? তুমি কি বলছো বুঝতে পারছো? ঈশা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, খুব ভালো করেই বুঝতে পারছি। কি ভেবেছ যা খুশি করবে আর ভালোবাসি বলে জড়িয়ে ধরবে তাহলে সব ভুলে যাব? আসলে কি জানো, তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ওইসব বলো। তোমার কাছে ভালোবাসা মানেই এক বিছানায় রাত কাটানো। আসলে তোমার আমার নয়, একটা নারীর দরকার, নিজের চাহিদা মেটানোর জন্য একটা শরীর দরকার, আর কিচ্ছু না। ফারহান এবার রেগে গেল। ঈশা, তুমি কিন্তু মাত্রাধিক বাগাবাড়ি করছো। কেন? সত্যি কথা শুনতেই গায়ে ফোসকা পড়ছে? আসলে আমি যতটুকু বলছি তুমি এর চাইতেও বেশি খারাপ। আমি মেনে নিচ্ছি সব দোষ আমার, কিন্তু তুমি কি নিষ্পাপ? তোমার কোনো দোষ নেই? তুমি যে বাচ্চাটা নষ্ট করেছো আমার অনুমতি নিয়ে করেছো ধরে নিলাম, আমার সেদিনের কথা বলাকে তুমি অনুমতি ধরে নিয়েছো, কিন্তু ঈশা, মা হিসেবে তোমার কি কোনো দায়দায়িত্ব ছিল না? কেন তুমি সবার কথা উপেক্ষা করে নিজের সন্তানকে রক্ষা করলে না? আমার রাগের কথা বলাগুলো কি নিজের সন্তানের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ ছিল? এসবের জন্য আমিও তোমাকে দোষ দিতে পারি, তুমি শুধু আমার আর আমার পরিবারের দোষগুলো বড় করে দেখছো। আর বলছি না আমি বা আমার পরিবার নির্দোষ, কিন্তু এসবে আমিও তোমাকে সমান দোষী করতে পারি। ফারহান আরও বলল, আর তুমি বলো না আমাদের বাড়ির লোকজন নোংরা? আমি বলবো তুমি তার থেকেও বেশি নোংরা মনের। নিজের স্বামীকে যে এতটা নিচে নামাতে পারে, স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসাকে এভাবে খারাপ টোকমা দেয়, সে আর যেমনই হোক ভালোবাসার যোগ্য নয়। তুমি মুক্তি চাইছো না? আমার কাছ থেকে মুক্তি পাবে, ওকে, সব ব্যবস্থা হয়ে যাবে। এই বলে ফারহান ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। ঈশা পিছন থেকে বলল, কোথায় যাচ্ছ? ফারহান কটাক্ষ করে বলল, কোথায় আর যাব? আমার তো একজন নারীর দরকার, নিজের চাহিদা মেটানোর জন্য একটা শরীর দরকার, তার খোঁজে যাচ্ছি। ঈশা চিন্তিত হয়ে বলল, কিন্তু বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। ফারহান বাইরে বেরিয়ে গিয়ে বলল, আমার মনের ভেতরে চলা ঝড়ের তুলনায় এটা কিছুই না। এত রাতে মেন গেট খোলার আওয়াজ শুনে ঈশার মা নিজের ঘর থেকে উঠে এলেন। মেন গেট খোলা দেখে আরেকটু কাছে এসে দেখলেন ফারহান এই গভীর রাতে ভরা বৃষ্টির মধ্যে চলে যাচ্ছে। ঈশার মা রাগে ঈশার ঘরে চলে গেলেন। ঈশার মা ঈশার ঘরে গিয়ে খুব কর্কশ ভাষায় কথা শোনাচ্ছিলেন। এই ছিল তোর মনে? এজন্যই ডেকে এনেছিলি? ওকে কি এমন বলেছে যে এমন ভরা বৃষ্টি মাথায় নিয়ে চলে গেল? ঈশা শান্ত কণ্ঠে বলল, আমি এই সম্পর্কটা থেকে মুক্তি চেয়েছি। মেয়ের মুখে এমন কথা শুনেই চমকে যায় ঈশার মা। সে বুঝতে পারল বকলে কাজ হবে না,
মেয়েকে বোঝাতে হবে। ঈশার মা ঈশার পাশে গিয়ে বসলেন, মাথায় হাত রেখে বললেন, মারে, জীবনে চলতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক মানুষের সাথে চলতে হয়। এদের সবাই যে ভালো হবে তা কিন্তু নয়, খারাপ ভালো মিলেই পৃথিবী। তাই সবার সাথে তাল মিলে চলতে গেলে কি করতে হবে জানিস? ঈশা ওর মায়ের দিকে মাথা তুলে তাকালো। মা বললেন, ক্ষমা করতে হবে, কারণ ক্ষমাই তোকে একমাত্র মানসিক শান্তি দিতে পারে। অতীতকে কেউ বদলাতে পারে না। আমি বুঝতে পারছি তুই এত কষ্ট কেন পাচ্ছিস। নিজের সন্তানকে হারানোর কষ্ট কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, কিন্তু যা হওয়ার তা তো হয়েছে। এসব নিয়ে যত ভাববি কষ্ট বাড়বে, বই কমবে না। তোর এই রাগ অভিমান ফারহানকে তোর থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে, আর এই দূরত্ব তোর মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেবে। তোর বাবার সাথে কি আমার ঝগড়া হয় না? রাগের মাথায় ঝগড়া করলেও যখন রাগ শেষ হয়ে যায় তখন সব ভুলে যাই। আরে পৃথিবীটা তো এমন, সংসারে ঝগড়া থাকবে, ভালোবাসা থাকবে, এমনই তো হয় সংসার। তুই শুধু ফারহানের খারাপ দিকটাই দেখেছিস, ওর কি কোনো ভালো দিক নেই? ওর ভালো দিকগুলো ভেবে ওর সাথে থেকে যাওয়া যায় না? ঈশা কেঁদে ফেলল। কিন্তু মা, ফারহান তো আমার কাছে ক্ষমা চাইতে পারত, তা না করে উল্টো আমাকেই দোষারোপ করল। মা বুঝালেন, মারে, আমি যতটুকু বুঝেছি ফারহানও তার বাবার মতো বদমেজাজি, কিন্তু খারাপ মানুষ নয়। আর ও যে ক্ষমা চায়নি এমনও তো নয়। তুই কি ওকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছিস? কিন্তু আজকে ক্ষমা চাইল না কেন সেটা আমি জানি না। তবে একটা কথা মনে রাখবি, ছেলেরা মনে মনে যা চায় সবসময় সেটা মুখে বলতে পারে না। হয়তো ফারহানও তেমন, মনে এক মুখে আর এক। তবে এসবের জন্য ওরও কষ্ট হচ্ছে, শুধু মুখ ফুটে বলতে পারছে না। ওকে বোঝার চেষ্টা কর, তাহলে দেখবি ও তোকে বুঝতে পারবে। ঈশা হতাশ হয়ে বলল, আমি আর এসব নিতে পারছি না মা, আমি এই কষ্ট থেকে মুক্তি চাই। মা সাবধান করলেন, বিয়ে ভেঙে দিলেই তোর কষ্ট কমে যাবে ভাবছিস? ধরলাম বিয়ে ভেঙে দিলি, কিন্তু তোকে কি তোর বাবা ঘরে বসে রাখবেন? রাখবেন না। কিছুদিন পরে বিয়ে দিয়ে দেবেন। যদি ওইবারও এর চেয়েও খারাপ হয় তখন কি করবি? আবার বিয়ে ভেঙে দিবি? মা গভীরভাবে বললেন, মা রে, জীবনে না চাইতে অনেক কিছু করতে হয়, বাধ্য হয়েই করতে হয়। মেয়েরা চাইলে নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে পারে না, অনেক বাধ্যবাধকতা থাকে। মেয়েদেরকে অনেক সময় অন্যায় অবিচার হজম করে চুপ করে সংসার করে যেতে হয়। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন, আমরা এর বাইরে নয়। বাইরে থেকে অনেকেই তোকে বলবে, এমন অন্যায় মেনে নেওয়া যায় না, এমন খারাপ পরিবারের সাথে থাকা যায় না। আরও বলবে, সব ছেড়ে নিজের মতো বাঁচতে শিখো। কিন্তু তুই ওদের কথা শুনে একা থাকার সিদ্ধান্ত নিলেও একাকিত্বের সময় ওদেরকে পাশে পাবি না। ওরা একসময় তোর দিকে আঙুল তুলে বলবে, স্বামীর ঘর করতে পারেনি। ডিভোর্স যা হয়েছে ভুলে যা। উপরবারা যদি চান তাহলে তোদের ঘর আলো করে অনেক সন্তান আসবে। দোয়া করি, সব ভুলে গিয়ে জীবনটা নতুন করে শুরু কর। এই বলে ঈশার মা নিজের ঘরে চলে গেলেন। ঈশা ওর মার চলে যাওয়ার পর চিৎকার করে কাঁদতে লাগল। কেন জানি অপরাধ বোধ হচ্ছে ওর। ফারহান ঠিকই বলেছে, কেন সবার কথা উপেক্ষা করে নিজের সন্তানকে রক্ষা করল না? নিজেই নিজের সন্তানকে মেরে ফেলেছি আমি। এই বলে আরও জোরে কাঁদতে লাগল। ফারহানের জন্য চিন্তা হচ্ছে এখন। তখন রাগের মাথায় কত কিছু বলেছে, মনের যত জমানো রাগ ছিল সব ওর উপরে ঝেড়েছে। অনেক দিনের জমানো রাগ ঝেড়ে হালকা হলেও স্বস্তি মিলছে না কোথাও। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, বাজও পড়ছে সমান গতিতে, কিন্তু ফারহানের সেই দিকে কোনো খেয়ালই নেই। গভীর রাত, বৃষ্টির কারণে কোথাও কোনো গাড়ি নেই। জনমানবহীন রাস্তায় বৃষ্টিতে ভিজে ভিজে আপন মনে হেঁটে যাচ্ছে ফারহান। মাথার ওপর এত বৃষ্টি থাকা সত্ত্বেও ভেতরে জ্বলন্ত আগুন যেন নেভে না। হঠাৎ রাস্তার একটা ইটের সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। হাতে পায়ে আর মাথায় খুব ব্যথা পেল। মাটি থেকে উঠে ওখানেই বসে পড়ল। তারপর আকাশের দিকে মুখ করে চিৎকার করে কাঁদতে লাগল। গলা ফাটিয়ে চিৎকার করে বলতে লাগল, আমি কেন ঈশার সাথে এমনটা করলাম? আমি ওর কাছে ক্ষমা না চেয়ে উল্টো ওকে আরও কষ্ট দিলাম। আমাকে ক্ষমা করো ঈশা, আমি তোমাকে কিভাবে বুঝাবো আমি কতটা কষ্টে আছি। আমি খুব খারাপ একজন মানুষ, একজন খারাপ স্বামী। যদি পারো ক্ষমা করিও। ফারহানের অনেক কষ্টেও কান্না আসে না, কিন্তু আজ তার খুব কান্না পাচ্ছে। বৃষ্টির সাথে নিজেও অঝরে কেঁদে যাচ্ছে। কেন কাঁদছে? ঈশাকে ওইভাবে কষ্ট দিয়ে কথা বলার জন্য, নাকি নিজের সন্তানের খুনের দায়, নাকি ঈশাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলার ভয়? নিজেকে যখন একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল, কোনো সঠিক উত্তর খুঁজে না পেয়ে আবারও চিৎকার করে কাঁদতে লাগল।
ফারহান রাস্তা থেকে ওঠার চেষ্টা করল, কিন্তু পারছিল না। ওর চোখ ঝাপসা হয়ে আসছিল, মাথাটাও কেমন যেন ঘুরছে, গলাটা শুকিয়ে আসছে, ডান হাতের কবজির কাছে খুব জ্বলছে, মনে হচ্ছে কেউ যেন ছুরি দিয়ে হাত কেটে দিয়েছে। ফারহান বাম হাত দিয়ে ডান হাত দেখার চেষ্টা করেও পারছিল না। শরীর এত দুর্বল লাগছে যে মনে হচ্ছে এই বুঝি মারা যাচ্ছে। এমন সময় একটা গাড়ি আসার শব্দ এলো কানে। গাড়ির আলোয় সামনে আলোকিত হতে দেখে ফারহান একটু ভরসা পেল। ঈশা ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়িয়ে ফারহানের কথা ভাবতে লাগল। কে জানে ফারহান এখন কোথায়, বাড়িতে পৌঁছে গেছে কিনা। খুব কষ্ট হচ্ছে। একটা বুক হাহাকার তাকে ঝাপটে ধরেছে। কেন এতটা খারাপ লাগছে? কিছুক্ষণ আগেও তো ফারহানকে কষ্ট দেওয়ার জন্য কত বাজে বাজে কথা বলেছে, কিন্তু কোথাও শান্তি পাচ্ছে না। ঈশা বারান্দায় আর ঘরে পায়চারি করতে লাগল। বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টাও করল, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। ভীষণ কষ্ট হচ্ছে, কান্নাও পাচ্ছে খুব। মায়ের বলা কথাগুলো ভাবতে লাগল। ঈশারও মনে হলো মা ঠিকই বলেছেন। এভাবে মনের মধ্যে রাগ চেপে রেখে নিজেকে কষ্ট দেওয়ার থেকে সব ভুলে যাওয়াই উচিত। আর আমিও তো একদম নির্দোষ নয়। ওরা যাই বলুক না কেন, বাচ্চা নষ্ট করার পদক্ষেপটা আমি নিয়েছিলাম। ফারহানের উপর এখন আর আগের মতো রাগ হচ্ছে না। মায়ের কথা মতো ফারহানকে মাফ করে দিল। কালকে আবার ফারহানের কাছে ফিরে যাবে বলে মনস্থির করল। এটা ভাবতেই ওর মনটা খুশিতে লাফিয়ে উঠল। ঈশা বুঝতে পারল আসলেও কি চায়। ফারহানের কাছেই ওর আসল শান্তি। আর ওর মায়ের বলা প্রতিটা কথাই যে সত্যি হাড়ে হাড়ে টের পাচ্ছে। এসব ভেবে খুব অস্থিরতা কাজ করছিল ওর মনে। চোখে ঘুম নেই, তবুও বিছানায় শুয়ে ঘুমের চেষ্টা করছিল। একসময় চোখ দুটো লেগে এলো। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল তার। ঈশা, মা, ওঠ। ঈশা আধো আধো চোখ খুলে তার মাকে দেখছিল। ওঠ মা, আমাদের এক জায়গায় যেতে হবে। ঈশা জিজ্ঞেস করল, কোথায় মা? মা কাঁদো কাঁদো গলায় বললেন, তুই মুক্তি চেয়েছিলি না, আজ তোর মুক্তির দিন। ঈশা হঠাৎ চমকে উঠে বলল, কেন মা, ফারহান কি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে? ঈশার মা কান্নায় ভেঙে পড়লেন। চল, আমাদের ওখানে যেতে হবে। ঈশা তার মায়ের কান্নার কারণটা বুঝতে পারল। ওর মা কখনো চায়নি ঈশার সংসারটা ভেঙে যাক, তাই এমন কষ্ট পাচ্ছে। তবে চিন্তার কিছু নেই। ঈশা দৃঢ় কণ্ঠে বলল, মা তুমি কাঁদছ কেন? আমি আজ ফারহানের সাথে সব ঝামেলা মিটিয়ে নেব। ঈশার মা আবার ডাকলেন, কি হলো, যাবি না? ঈশা উঠে দাঁড়িয়ে বলল, যাব, আমাকে যেতেই হবে। ঈশা খেয়াল করল মায়ের চোখের কোণে এখনো পানি টলমল করছে। ঈশা মনে মনে বলল, মা তুমি যা চাও তাই হবে, এভাবে কষ্ট পেও না, দেখবি আমি তোমাকে কেমন চমকে দেই। ঈশা রেডি হয়ে ওর মাকে ডাকতে লাগল, মা কোথায় তুমি? আমি রেডি। বাসা থেকে একটা সিএনজি করে ঈশার বাবা মা রওনা হলেন। ঈশা সিএনজিতে ওর বাবার দিকে বারবার খেয়াল করছিল। ভাবছিল বাবা এত শান্ত হয়ে আছেন কেন? বাবার তো এখন তাকে খুব বকা দেওয়ার কথা। রাগী মানুষটাকে এমন শান্ত দেখে ঈশা বেশ অবাক হয়। কতটা কষ্ট পেলে রাগী মানুষরা এভাবে শান্ত হয়ে যেতে পারে? বাবা মা দুজনেই কাঁদছেন। ঈশা ভাবল, বাবা আমি বোধহয় তোমাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি, ধৈর্য ধরো, খুব শিগগিরই তোমাদের কষ্টের অবসান ঘটবে। সিএনজি একটা হাসপাতালের সামনে এসে থামল। ঈশা অবাক হয়ে বলল, বাবা আমরা না উকিলের কাছে যাচ্ছি, তাহলে হাসপাতালে এসেছি কেন? ঈশার বাবা চোখ মুছতে মুছতে বললেন, ওরা সবাই ওখানে অপেক্ষা করছে। ঈশা একটা বড় নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, কি আজব ফ্যামিলিতে পড়েছি, বাবা মাথা খারাপ ফ্যামিলি একটা, তবু এদের সাথে আমাকে সারাটা জীবন থাকতে হবে, এদেরকে নিয়েই থাকতে চাই। ঈশা ওর বাবার পেছন পেছন যাচ্ছিল। একটা রুমের সামনে ওর বাবা থেমে গেলে ঈশাও থেমে যায়। রুমের বাইরে ফারহানের পরিবারের অনেকেই দাঁড়িয়ে আছে, সবার চোখেই পানি। ঈশা ভাবছে আমাদের ডিভোর্সের কারণে ওনারা কতটা কষ্ট পাচ্ছেন। ভালোবাসা না থাকলে কি এতটা কষ্ট পেত? আর আমি কিনা এদেরকে এতদিন শত্রু ভেবে এসেছি। ঈশার রুমের সামনে ওর ভাসুর ফুয়াদকে দেখতে পেয়ে ওনার কাছে যায়। কাছে যেতে ঈশার ভাসুর বললেন, আমার সাথে এসো। ঈশা জিজ্ঞেস করল, কোথায় ভাইয়া? ফারহানের কাছে। ঈশা আবার প্রশ্ন করল, ফারহান কোথায়? ফুয়াদ বললেন, 4 তলায়। এবার মনে মনে খুব বিরক্ত হচ্ছে ঈশা। এরা সবাই পাগল নাকি? একে তো উকিলের চেম্বারে না গিয়ে হাসপাতালে এনেছেন, আবার ফারহান গিয়ে 4 তলায় বসে আছেন।
কি যে শুরু করেছে এরা। চারতলায় যাওয়ার পর ওর ভাসুরকে জিজ্ঞেস করল, ভাইয়া কোথায় ফারহান? ফুয়াদ হাতের ইশারায় একটা রুম দেখিয়ে দিলেন। ঈশা রুমটার ভেতরে ঢুকে কোনো কিছুই দেখতে না পেয়ে আবার ফিরে এসে বলল, ভাইয়া রুমটা তো খালি। ঈশার ভাসুর ঈশাকে নিয়ে ওই রুমে গিয়ে বললেন, ওই যে দেখতে পাচ্ছ 209 নম্বর ড্রয়ার, ওখানেই ফারহান ঘুমিয়ে আছে। ঈশা বিস্মিত হয়ে বলল, ড্রয়ারে কেন? এটা বলতে ঈশার মনে পড়ল টিভিতে সে দেখেছিল মর্গের ড্রয়ারে মৃত মানুষের লাশ রাখা হয়। তার মানে কি ফারহান মৃত? ঈশা দৌড়ে গিয়ে 209 নম্বর ড্রয়ের খুঁজতে লাগল। এই তো 209 নম্বর ড্রয়ের। ঈশা খুলতে যেও খুলতে পারছে না, হাত পা অবশ হয়ে আসছে, মাথায় কিছু কাজ করছে না, পাগল পাগল লাগছে। একজন নার্স রুমে ঢুকে ঈশাকে দেখে বললেন, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, লাশ দেখার হলে তাড়াতাড়ি দেখে বের হয়ে যান। ঈশা কোনো জবাব দিল না। নার্স জিজ্ঞেস করলেন, কত নম্বর ড্রয়ের? ঈশা হাতের ইশারায় দেখিয়ে দিতেই নার্স ড্রয়ারটা খুললেন। ড্রয়ারের ভেতরে ফারহানের নিথর দেহটা দেখতে পায় ঈশা। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে ঈশা। জ্ঞান ফেরার পর ঈশা দৌড়ে আবার মর্গের রুমে যেতে চাইলে ওর মা জড়িয়ে ধরে রাখে, যেতে দেয় না। ঈশা ওর মাকে বলল, কেন এমন হলো মা? আমি তো এমনটা চাইনি, সত্যি বলছি মা। ভেবেছিলাম আজ ফারহানের সাথে সব ঝামেলা মিটিয়ে তোমাদেরকে চমকে দিব, কিন্তু কে জানতো ফারহান এভাবে আমাকে চমকে দিবে। মা, আমি তো এমন মুক্তি চাইনি, কেন এমন হলো মা, কেন? ঈশার বাবা ডাক্তারকে জিজ্ঞেস করলেন, মৃত্যুর কারণ কি? ডাক্তার বললেন, ওনার মাথার পেছনে একটা আঘাত দেখতে পেয়েছি, সম্ভবত পড়ে গিয়েছিলেন। পায়েও সামান্য আঘাত, তবে হাতের আঘাতটা গুরুতর। হাতের রগ কেটে বা ফেটে গিয়েছিল, অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই মারা গেছেন। আসলে কাল রাত 3টে আমরা একটা অপারেশনের জন্য কয়েকটা ডাক্তার মিলে ঢাকা সিটি হসপিটালের দিকে যাচ্ছিলাম। সেখানে রাস্তার মাঝে তাকে পড়ে থাকতে দেখে আমরা হাসপাতালে নিয়ে আসি। আফসোস, আমরা তাকে বাঁচাতে পারিনি, তবে তার মৃত্যু আমাদেরকেও ভাবাচ্ছে। এত রাতে একটা মানুষ ছাতা ছাড়া বাইরে বের হলেন কেন? কেমন প্রয়োজন ছিল তার? প্রশ্নের জবাবে ঈশার বাবা নীরবতা পালন করলেন। ডাক্তারের কথাগুলো শুনেই ঈশা ওর মাকে বলল, আমি ফারহানকে মেরে ফেলেছি মা, আমার কারণেই আজ ওর এমন দশা। কেন আমি কালকে ওকে থামালাম না? যদি থামাতাম তাহলে আজ হয়তো ও পৃথিবীতে বেঁচে থাকতো, আমাদের সাথেই থাকতো। এই বলে চিৎকার করে কাঁদতে লাগল। মা জড়িয়ে ধরে বললেন, না রে মা, কার মৃত্যু কোথায় আছে কিভাবে আছে কেউ বলতে পারে না। মাও কাঁদছেন। হাসপাতালে দম বন্ধ হয়ে আসছিল, তাই হাসপাতাল থেকে বের হয়ে খোলা আকাশের নিচে গিয়ে চিৎকার করে কাঁদতে লাগল ঈশা। বিশাল আকাশটার দিকে তাকিয়ে যখন কাঁদছিল, অনুভব করল আকাশ, বাতাস, গাছপালা সবাই ওকে বলছে, কাঁদছ কেন? তুমি তো এটাই চেয়েছিলে। আজ থেকে তুমি মুক্ত, স্বাধীন। আজকের পরে আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, কেউ তোমাকে কাঁদাবে না। এখন তো তোমার খুশি হবার কথা। ঈশা কাঁদছে আর ভাবছে, জীবন কত অদ্ভুত। একসময় মুক্তি চেয়েছে, কিন্তু আজ মুক্তি পেয়েও খুশি হতে পারছে না। ফারহানের দাফন শেষ হলো, সবাই যার যার মতো চলে যাচ্ছে। সন্ধ্যা নেমে এসেছে, বৃষ্টি হচ্ছে খুব। ঈশাকে ওর মা হাত ধরে নিয়ে যাচ্ছিলেন। ঈশা ওর মায়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে কবরের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। কবরের খুব কাছে গিয়ে আস্তে করে বলল, তুমি জানো ফারহাত, আমি হয়তো আসল খুনি।